আসসালামু আলাইকুম। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, সিরিয়া প্রসঙ্গে যে খবরগুলো একটার পর একটা আসছে আমাদের কাছে, বলতে পারি দুর্দান্ত খবর। আমার এর আগের ভিডিওতে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন, কারণ কেন আমি বলেছি তুর্কিদের বিজয়, ইরানের পরাজয়। দর্শক, আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি, তারপর আপনাদের জন্য চমৎকার কিছু খবরে যাব। আমার অবস্থানটা খুবই স্পষ্ট। আমি ইরানকে ঘৃণা করি, ভালোবাসি। ঘৃণা করি কখন? যখন সিরিয়া প্রশ্নে আসে, কারণ সিরিয়াতে 10 লক্ষের অধিক সুন্নিদের হত্যা করা হয়েছে, এক কথায় মুসলমান হত্যা করা হয়েছে, আর তার মূল মদতদাতা ইরান ছিল। তাহলে আমাকে ইরানকে ঘৃণা করতেই হবে। ভালোবাসি যখন ইরান গাজা প্রশ্নে আসে, যখন ইরান গাজা প্রশ্নে দখলদারদের বিরুদ্ধে হিজবুল্লাহ বা লেবাননকে ব্যবহার করে একটা প্রক্সি ওয়ার চালিয়েছে। এখন আপনি কি বলবেন যে ভাই ওইখানে ভালোবাসেন, এখানে ঘৃণা করেন, কারণটা কি? এটাই হলো আমার ক্যারেক্টার। আপনার যেটুকু ভালো সেইটুকুকে আমি ভালোবাসতে চাই, কিন্তু যেটুকু খারাপ সেইটুকুকে আমি ভালোবাসবো যতই আপনাকে আমি ভালোবাসি? বিষয়টা এরকম না। সত্যের সঙ্গে মিথ্যের মিশেল দেওয়াটা অন্যায়। দর্শক, সিরিয়া প্রসঙ্গে আপনারা যেইটুকু বুঝেছেন, যারা আমার দর্শক তাদের কথা বলছি, অনেকে ঠিক মতো বুঝেছেন, অনেকে ঠিক মতো বুঝেননি। সিরিয়াতে ইরানের গণমাধ্যমের কোনো নিউজ দেখলে আপনি সঠিক হিসেবটা বুঝবেন না। 54 বছর ধরে বাশার আল আসাদ পরিবার সিরিয়া শাসন করেছে। তার পিতা হাফিজ আল আসাদ লক্ষ লক্ষ সুন্নিকে হত্যা করেছে। মসজিদে মানুষকে জামাতে নামাজ পড়া বা মসজিদে কেউ গেলে তাকে গ্রেফতার করা হয়েছে, গুম করা হয়েছে। অর্থাৎ ইসলামিক রাজনৈতিক দল প্রতিষ্ঠার আগে সেগুলো শেষ করে দেওয়া হয়েছে। ধরলাম ইসলামিক রাজনৈতিক দলের কথা বাদ দিলাম, নামাজ তো মুসলমান পড়বে, তাহলে নামাজের উপর এত বিধি নিষেধ কেন? এটাই ছিল আসাদ পরিবারের চরিত্র। এখন বলবেন আসাদ তো হিজবুল্লাহকে সাহায্য করেছে, হিজবুল্লাহ তো গাজাকে সাহায্য করেছে। এগুলো হলো প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্যারালাল মিলে যাওয়া বা অনেক রকম বিষয়, যেগুলো আপনাকে অনেক লম্বা আলোচনার মধ্য দিয়ে বোঝাতে হবে। হিজবুল্লাহ কারা? শিয়া। আসাদ সরকার কারা? শিয়া। তো একে অপরের শিয়া বন্ধু হবে। ইরাক থেকে যে সেনারা আসছে ইরানের নির্দেশে, তারা কারা? শিয়া। ইয়েমেন থেকে যারা আসে তারা কারা? শিয়া। এখন শিয়া 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 তারা একসাথে জোট বেঁধেছে একজন আরেকজনের জন্য। তাহলে সুন্নিরা তো জোট বাঁধবে একে অপরের জন্য। তো এই বিপ্লবী কারা? এসটিএস কারা? এরা কিন্তু ইসলামিক বিপ্লবী প্রতিরোধ বাহিনী বলি বা বিদ্রোহী বলি। আবার এদেরকে সাহায্য করেছে কারা? তুরস্কের মতো দেশ। কেন করেছে? কারণ সিরিয়া তুরস্কের প্রতিবেশী দেশ। এই দেশটিতে যুদ্ধ শুরু হলে 50 লক্ষের মতো মানুষ তুরস্কে আশ্রয় নিয়েছে, যেটা তুরস্কের পুরো সিস্টেম অকেজো করে দেওয়ার মতো অবস্থা। তারপরও তুরস্ক তাদের আশ্রয় দিয়েছে, তাদের সেবা দিচ্ছে, খাদ্য দিচ্ছে, সব রকম বিষয় তুরস্ক দিচ্ছে। তো তুরস্ক এই কারণে যুদ্ধে জড়িয়ে গেছে, এবং তুরস্ক আজকের যে বিজয় তার নেপথ্যে প্রধান ব্যক্তি, মানে প্রধান তুরস্ক। একদিকে এরদোয়ান, অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আসেন এবার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন কি হতে পারে সিরিয়াতে? সিরিয়ার রাজধানী বলি, আলেপো বলি, প্রধান প্রধান শহরগুলো এখন বিদ্রোহীদের হাতে, কিন্তু বিশাল একটা অঞ্চল কিন্তু কুর্দিদের হাতে। এই কুর্দি কারা? এই কুর্দি হলো আমেরিকা ইসরায়েলের তৈরি করা একটা সশস্ত্র বাহিনী। এখন বিদ্রোহীদের টার্গেট, তারা কুর্দিদের বিরুদ্ধে লড়াই করবে। এখন কুর্দিদের বিরুদ্ধে লড়াই করা কি এত সহজ? যেখানে আমেরিকা ইসরায়েল তাদের প্রকাশ্যে অস্ত্র দিচ্ছে, সব রকম অস্ত্র তাদের কাছে পৌঁছে গেছে। কিন্তু এদেরকে যদি এখান থেকে সরানো না যায়, তাহলে সিরিয়া প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে না। কারণ এই কুর্দিরাই নতুন সিরিয়াকে সবসময় কি বলবো, অরাজকতার মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে ব্যস্ত রাখবে। কারণ আমেরিকা ইসরায়েল তো এটিই চায়। এখন এরদোয়ান বা তুরস্কের নেক্সট টার্গেট হবে কুর্দিদের দমন করা।
আর যেহেতু বাশার আল আসাদ চলে গেছেন, তার অনুসারীরা অনেকে পালিয়ে গেছেন, অনেকে নতুন সরকার ব্যবস্থার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন, ক্ষমা চাচ্ছেন, এগুলো ঘটছে। মূলত সিরিয়ার পরাজয়ের কয়েকটা কারণ আপনাদের উল্লেখ করি। ইরান একসঙ্গে অনেকগুলো ফ্রন্টে জড়িয়ে গেছে। একদিকে ইরান জড়িয়ে গেছে গাজা প্রশ্নে, একদিকে জড়িয়ে গেছে ইরাকে, একদিকে জড়িয়ে গেছে হিজবুল্লাহ ইয়েমেনে, একদিকে আমেরিকার সঙ্গে, একদিকে ইসরায়েলের সঙ্গে, একদিকে ইউক্রেনকে সাহায্যের নামে ইউক্রেনও জড়িয়ে গেছে ইরান। তো ইরান এই প্রত্যেকটা ফ্রন্টে জড়িয়ে পুরো বিষয়টিকে এলোমেলো করে ফেলেছে। আর অন্যদিকে তুরস্ক খুব পরিকল্পিত আগাচ্ছিল যে সিরিয়াতে কখন তারা মূল টার্গেটে অ্যাটাকটা করবেন। যখন ইরান হিজবুল্লাহ হুতিদের নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যস্ত, তখন কিন্তু তুরস্ক এই যুদ্ধটা শুরু করেনি, বরং তখন তুরস্ক গোপনে হামাসকে বা আদার্স বাহিনীগুলোকে অস্ত্র দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, বিভিন্ন রকম সহযোগিতা করেছে। এটা কম বেশি আপনারা দেখেছেন, কারণ ইসরায়েলি অভিযোগগুলো করেছে তুরস্কের বিরুদ্ধে। হাকান ফিদান একাধিকবার মিশর এসছেন, কাতার গেছেন, এই কিভাবে যুদ্ধবিরতি করা যায়, কিভাবে হামাসের কাছে গোপন অস্ত্র পৌঁছে দেওয়া যায়, এই কাজগুলো করেছেন। যদিও তুরস্ক এই বিষয়ে মুখ খুলে কিছু বলে না আন্তর্জাতিক চাপের কারণে, কারণ তারা ন্যাটোভুক্ত একটি দেশ, কিন্তু তুরস্ক সাহায্যগুলো করে গেছে বলেই হামাস তুরস্কের কাছে বারবারই কৃতজ্ঞতা জানিয়েছে। এখন বিষয়টা হলো, যখনই হামাসের সঙ্গে যখনই হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চুক্তিটি হয়ে গেল, মানে যুদ্ধবিরতির, তখনই মূল কাজটি শুরু করলো। এটার নেপথ্যে হাকান ফিদান, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, সাবেক গোয়েন্দা প্রধান হাকান ফিদান ইরাককে ম্যানেজ করেছে, সিরিয়ার ভেতরে গিয়ে আসাদের অনেক জেনারেলদের ম্যানেজ করেছে। ম্যানেজটা কীরকম করেছে, যে এইভাবে আসলে আর কতদিন। আবার বিদ্রোহীদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে এবং পুরো যুদ্ধের প্ল্যানিং বা গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালনা করেছে কিন্তু তুরস্ক। তারপর বলা যায় এক ধাক্কায়, চিন্তা করেন 27 তারিখ থেকে যে লড়াইটা শুরু হলো, একটা সিরিজ ধাক্কায় ইদলিব থেকে আলেপ্পো থেকে তারা চলে গেছে কি বলে হোমসের আগে তারা চলে গেল হামা থেকে হোমস, তারপর তারা দামেস্ক। এভাবে সিরিজ তারা অল্প সময়ের মধ্যে পুরো বড় বড় শহরগুলো দখলে নিয়ে গেল। এখন ইসরায়েল তার গোলান মালভূমি বা গোলান হাইটস যেটা আমরা বলি, সেখানে সতর্ক পাহারায় রয়েছে। আর এই মুহূর্তে তুরস্ক কি করবে? তার 50 লক্ষ যে শরণার্থী আশ্রয় দিয়েছে, তাদেরকে তুরস্ক পাঠিয়ে দেবে, নাকি সিরিয়া থেকে কোনো বড় অঞ্চল তুরস্ক তার অঞ্চলে যোগ করে সেখানে সিরিয়ানদের জন্য আবাসনের ব্যবস্থা করবে? এগুলো আমরা নেক্সট বুঝতে পারবো। তুরস্ক কি তার মানচিত্রকে বড় করবে, অর্থাৎ আলেপ্পো বা ইদলিব এগুলো কি তুরস্ক তার মানচিত্রে যোগ করবে? এরকম অনেক প্রশ্ন আসছে। আসলে এই প্রশ্নের আমার মনে হয় না যে তুরস্ক এই কাজগুলো করবে। আর যদি করেও থাকে, তুরস্ক অবশ্যই কোনো ভোটাভুটির ব্যবস্থা করবে, তার মানে সিরিয়ান নাগরিকরা আসলে কী চায় এটা বোঝার চেষ্টা করবে। তো সব কিছু মিলিয়ে আমরা এটুকু বলতে পারি যে এই লড়াইতে ইরানের পরাজয়ের প্রধান কারণ হলো যে ইরান অনেকগুলো ফ্রন্টে নিজেকে জড়িয়ে ফেলেছে, এবং আমরা দেখেছি যে একটা ফ্রন্টে ইরান শেষ পর্যন্ত বিজয় নিয়ে ফিরতে পারেনি। ধরেন হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে লড়াইটা আমরা দেখলাম, এই লড়াইতে আসলে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত, দুই পক্ষই বিজয়ী। একদিকে দখলদারদের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ এবং হামাস, প্রচুর অ্যাটাক হয়েছে। আবার অন্যদিকে তাদের প্রধান ব্যক্তিরা মারা গেছে, তাদের অস্ত্র কারখানাগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে, এবং বৈরুতকে, লেবাননের খোদ রাজধানীকে একেবারে গুড়িয়ে দিয়েছে। তো এগুলোর প্রচুর মানুষও মারা গেছে। তো সব কিছু মিলে কোনো পক্ষ আসলে এককভাবে লাভবান হয়েছে এটা আমরা যুদ্ধের পরে দেখিনি। তবে দখলদাররা হিজবুল্লাহর হাতে যে মাঠটা খেয়েছে, এটা স্মরণীয় কালের সবচেয়ে বড় মাঠটা তারা খেয়েছে, এটাও হিজবুল্লাহর বড় একটা বিজয় বলতে পারি। এই যুদ্ধের কারণে ইরানকে বেগ পেতে হয়েছে হিজবুল্লাহর হাতে অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য। এই যুদ্ধবিরতির ফলে হিজবুল্লাহকে ইরান এখন অস্ত্র পৌঁছে দিতে পারবে। যে কথাটি আমি শুরুতেই বলেছিলাম, দেখেন, চোখ বন্ধ করে কাউকে ভালোবাসার পক্ষে আমি না। যেখানে তুরস্কের সমালোচনা আমি করেছি, আবার যেখানে ইরানকে ভালোবাসা সেখানে বেসেছি, তার মানে এই না যেমন ইরান শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে, রাশিয়া দিয়েছে, ভারত দিয়েছে। তো এখন আপনি ইরানকে সমর্থন করবেন শেখ হাসিনাকে যখন তারা সমর্থন দেবে? অবশ্যই না। তো ইরান যেটুকু ভালো কাজ করে সেটুকু সমালোচনা
মানে সমর্থন আপনি করেন আমিও করি, কিন্তু যেটুকু খারাপ করবে সেটুকু আমাকে বলতেই হবে। যারা সিরিয়াতে ইরানের পরাজয় কষ্ট পাচ্ছেন, তারা যদি সুন্নি হন তাদেরকে আমি বলবো মুনাফেক। কারণ সঠিক তথ্য আপনারা জানেন না। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আপনাদের খবর পৌঁছে দিই, আমরা কিন্তু অনেক তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। আপনারা হয়তো কোনো পেপারে দেখেন, টিভিতে দেখেন, বা আমাদের কাছ থেকে দেখেন, যার কাছেই দেখেন, সঠিক বিষয় হয়তো আপনাদের জানা নেই। বাশার আল আসাদ সরকারের ইতিহাসটা দেখবেন, 54 বছরে বাবার ছেলের কাছে কত লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। অর্থাৎ আপনি যদি শেখ হাসিনাকে দেখতে চান, বাশার আল আসাদের মধ্যে দেখতে পাবেন ক্ষমতার জন্য কি করেনি তারা। শেখ হাসিনা যেমন ক্ষমতার জন্য দেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছে, ঠিক আসাদ সরকার ক্ষমতার জন্য দেশটা রাশিয়া এবং ইরানের হাতে তুলে দিয়েছে। ইরান যদি মুসলমানদের খুব বেশি বড় মাপের বন্ধুই হবে, তাহলে পুরো ইরান কেন পৃথিবীতে একা? ইরানের বন্ধুকে দেখেন, আজারবাইজানে, এটা মুসলিম দেশ, আজারবাইজানের পক্ষে ছিল তুরস্ক, কিন্তু আর্মেনিয়া অর্থোডক্স খ্রিস্টান, তাদের পক্ষে ছিল কে? ইরান। তার মানে ইরান সেখানে মুসলমানদের পক্ষে ছিল না। এটা হলো তাদের ভূ রাজনীতির অনেক মারপ্যাচ আছে, কারণ আজারিদের সাথে ইরানিদের কিছু দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বের জন্য মুসলমানকে সাহায্য না করে বিধর্মীকে সাহায্য করছে, এগুলো হচ্ছে। তো এখন আপনার কাছে যদি মনে হয় যে ইরান সাহায্য করেছে গাজাকে, ইরানের পক্ষেই থাকতে হবে আজীবন, এটা ভুল। ধরেন তুরস্ক আজকে সিরিয়াতে সুন্নিদের বিজয় এনে দিয়েছে, কালকে যদি তুরস্ক একটা বড় ফ্রেমে, ধরেন ভারত বাংলাদেশ বা বাংলাদেশ পাকিস্তান লড়াই বেঁধে গেল, তুরস্ক যদি ভারতকে সমর্থন করে, তখন কি আপনি তুরস্ককে সমর্থন করবেন? অবশ্যই না। তো সব কিছু মিলে একটা জায়গায় মাথায় রাখতে হবে আমাদের, সত্য খবরটা দেওয়ার জন্য আমি পক্ষে বিপক্ষে আমার মূল্যায়ন, আমার খবর তো তথ্য আমি আপনাদের পৌঁছে দিই। এটার অর্থ এই না যে আমি কারো পক্ষে। তবে আমি এই যাত্রায় তুরস্কের পক্ষে দাঁড়াবো, কারণ তুরস্ক সিরিয়াটাকে রক্ষা করেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেষ সময়ের হাদিসগুলো সিরিয়ার বিজয় নিয়ে ইঙ্গিত কি বহন করে, আপনারা অবশ্যই হাদিসগুলো দেখেছেন। কিন্তু এখন সিরিয়া আসলে কোন দিকে যাবে? ইরান কি চিন্তা করছে? ইরান সিরিয়াতে দুর্বল হয়ে পড়েছে। ইরান ইতিমধ্যে চলে গেছে সিরিয়া ছেড়ে, এবং রাশিয়াও সিরিয়া ছেড়ে পালাতে শুরু করেছে বা চলে যাচ্ছে, বা তাদেরকে সেফ এক্সিট রুট তুরস্কই করে দিয়েছে। তুরস্ক তাদের উপর কোনো অ্যাটাক করেনি, কিন্তু শেষ দিন পর্যন্ত ইরান চেষ্টা করেছিল হাজারো মানুষ মেরে, প্রয়োজনে লাখো মানুষ মেরে সিরিয়া তাদের পক্ষে রাখবে। এটাকে যারা সমর্থন করেন তারা নিঃসন্দেহে মুসলমান হতে পারেন না। তো এই মুহূর্তে ইরান একটা বড় রকম চাপে আছে। আবার যদি এই বিজয়টাকে কেউ ইসরায়েলের বিজয় মনে করেন, এটা ভুল হবে। ইসরায়েল গোলান হেডসে তাদের একটা মাস্টার প্ল্যান আছে, কিন্তু সেখানেও তুরস্ক সেনা পাঠিয়ে রেখেছে, সতর্ক প্রহরা রেখেছে, এবং বিদ্রোহীরা মোটামুটি সব সিস্টেম ওকে করার পর তারা গোলান মালভূমির দিকে যাবে, যাতে করে সেখানে ইসরায়েল প্রবেশ করতে না পারে। তাদেরকে সেখান থেকে খেদানোর জন্য বিদ্রোহীরা আবারও একটা যুদ্ধের দিকে ওদিকে আগাবে শোনা যাচ্ছে, এবং কুর্দিদের সাথে তারা একটা লড়াইতে জড়িয়ে পড়বে। দর্শক, এই পরিস্থিতিতে এখন মানে যারা বিদ্রোহী তাদের নজর একটা সরকার গঠন, এবং সেখানে তুরস্কের অনেক পরামর্শ দেয়া আছে। বিশ্ব রাজনীতিবিদরাও এখানে ভূমিকা রাখছেন। সব কিছু মিলে তুরস্ক সবাইকে সম্মিলিত করে সিরিয়াটাকে একটা নতুনভাবে সাজাবার চেষ্টা করছে, এবং বিদ্রোহীরা মানে যারা এই লড়াইটা করেছেন তারাই তো মূলত এই স্বাধীনতার মূল নায়ক। তাদের মতামতের আলোকেই আগামী ব্যবস্থা কী হবে সেটা পরিকল্পনা তৈরি করা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।